নমস্কার বন্ধুরা। তো আমি আবার চলে এসেছি আজকে একটি ওয়েব সিরিজ নিয়ে কথা বলতে। এটাকে একটা ওয়েব সিরিজ শুধু না বলে একটি অসাধারণ ওয়েব সিরিজ বললে বেশি বলা হবে না। এই সিরিজটি নেটফ্লিক্স প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে। সিরিজটার নাম হলো কোহরা সিজন 2। তো এই সিরিজটা ডিরেক্ট করেছেন সুদীপ শর্মা। আহ, আমরা যারা কোহরা সিজন 1 দেখেছি তারা জানি যে ওখানেও দেখানো হয়েছিল যে একটি মার্ডার মিস্ট্রি, যেখানে একটি খুন হচ্ছে। সেখানে মেন দুজন পুলিশ অফিসার সুরিন্দর ভিকি এবং বরুণ সোপ্তি তারা ইনভেস্টিগেশন করছে। তো আমরা যারা জানি যে সুদীপ শর্মার কাজ মানেই হচ্ছে ক্রাইমটা একটা জাস্ট গেটওয়ে, এরপরে ভেতরে ঢুকে তার ইন্টারনাল পলিটিক্স, রিলেশনশিপের মধ্যে যে কমপ্লেক্সিটি সেগুলোকে উনি এক্সপ্লোর করতে করতে যান। তো এই সিরিজেও তার অন্যথা হয়নি। তো যেটা এই সিরিজে দেখাচ্ছে যে এখানে একটি মেয়ে খুন হচ্ছে। তো এই মার্ডার মিস্ট্রিটা ইনভেস্টিগেশন করতে আসছে মোনা মোনা সিং এবং বরুণ সোপ্তি। পার্ট 1-এ সুরিন্দর ভিকির জায়গাতে এখানে মোনা সিং প্লে করছেন, এবং বরুণ সোপ্তি তার সিজন 1-এর ক্যারেক্টারটাকেই এখানে আবার কন্টিনিউ করছেন। তো মেন যে থিম এই সিরিজটার সেটা হচ্ছে পাস্ট মার্ডার মিস্ট্রি একটা আউটার লেয়ারে থাকলেও ডিরেক্টর কিন্তু এখানে হিউম্যান লাইফের যে পাস্ট থাকে সেটাকে কিন্তু এক্সপ্লোর করতে চেয়েছেন। মনে করুন একটা লোক কোনো কাণ্ড ঘটিয়েছে, যেমন খুন করেছে, চুরি করেছে, যাই করে থাকুক না কেন, হিজ অ্যাকশনস আর ডিপেন্ড বাই হিজ পাস্ট। তো তার পাস্ট তাকে কিছুতেই ছেড়ে যাচ্ছে না। তার পাস্ট কিন্তু তাকে ছেড়ে যাচ্ছে না। তার পাস্টই কিন্তু তাকে ড্রাইভ করছে, সে ভালো হোক খারাপ হোক সেই কাজগুলোকে করার জন্য। এখানে প্রোটাগনিস্ট দুজনের মধ্যে একজন মোনা সিং, যিনি একটি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন এবং উনি ব্যাক টু ব্যাক দারুণ কাজ করে যাচ্ছেন। এই সিরিজেও তার ব্যতিক্রম হয়নি। এখানে তার একটি ট্রমা আছে, তার হাজব্যান্ডের সাথে সম্পর্কে টানাপোড়েন আছে, তারও একটি পাস্ট আছে, এবং সেই জিনিসটাকে যেভাবে বিল্ড আপ ধীরে ধীরে গেছে ডিরেক্টর সেটাও দারুণ। যেমন বরুণের ক্যারেক্টারের একটি ইনসিডেন্ট সিজন 1-এ যেটা দেখানো হয়েছিল, যে এবং ক্লাইম্যাক্সে দেখানো হয় যে উনি সেই জিনিসটাকে ফেলে রেখে এগিয়ে এসছেন, কিন্তু এই সিজন 2-তে কিন্তু সেই তার আগের পাস্টটা কিন্তু আবার ফিরে আসছে। তো এখানে যারা এই পাস্টটাকে সাথে নিয়ে চলতে পারছে বা পাস্টকে কনফ্রন্ট করতে পারছে, তারাই কিন্তু হচ্ছে প্রোটাগনিস্ট। যেমন এখানে আরেকটা ক্যারেক্টার দেখানো হয়েছে যিনি মানে একটু মস্তান প্রকৃতির, এবং তার এই মস্তান হয়ে যাওয়ার পেছনেও কিন্তু তার পাস্ট রয়েছে। ছোটোবেলায় তার সাথে কিছু ইনসিডেন্ট ঘটে, সেই পাস্ট ট্রমাটাকে সে ভুলতে পারেনি, তাই আজ সে এরকম একটি খারাপ দিকে বা অ্যান্টাগনিস্টের দিকে সে কিন্তু হয়ে গেছে। তার কাজগুলো কিন্তু মানে একটি ভিলেনিয়াস কাজকর্ম সে করছে। তো এই সিরিজের সবথেকে ভালো যে দিকটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে খুব রিয়ালিস্টিক ভাবে ট্রিট করা হয়েছে। আমরা নর্মাল সিনেমা সিরিজে দেখে থাকি যে পুলিশ কোনো ক্লু পেলো, সে যে অবস্থায় আছে সেই অবস্থায় সে ছুটে বেরিয়ে গেল। কিন্তু এখানে যেটা দেখানো হয়েছে যে একজন পুলিশ, সেও তো মানুষ, তার জীবনেও কিছু মেডিকেল এমার্জেন্সি থাকতে পারে। যখন তার কাছে কোনো কল আসছে বা সে কোনো ক্লু পাচ্ছে, সে তার ফ্যামিলির দিকটা বা সে মেডিকেল এমার্জেন্সিটাকে ইগনোর করেছে, যেতে পারছে না। সে তার মেডিকেল এমার্জেন্সি কমপ্লিট করে সে তারপরে কিন্তু তার ডিউটিতে ব্যাক করছে। এই যে একটা হিউম্যান পোর্ট্রেয়াল, যে একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, এই জিনিসটা কিন্তু সবথেকে বেশি হাইলাইট এই সিরিজটার মধ্যে। তো তার সাথে এটাও বলে রাখি, এটা কিন্তু একটু স্লো পেসড থ্রিলার। যারা মনে করেন যে টেমপ্লেট ওরিয়েন্টেড কাজ বা ফাস্ট পেজ ন্যারেটিভ দেখে অভ্যস্ত, তাদের কাছে কিন্তু এটা একটু স্লো বলেই মনে হবে। তার কারণ হচ্ছে এখানে ডিরেক্টর চেয়েছেন যে আপনারা অডিয়েন্সরাও এই ক্যারেক্টারগুলোকে ফিল করুন। যারা এই যে মিলিউতে এই গল্পটা বেসড, সেখানকার হিস্টোরিক্যাল জিওগ্রাফিক্যাল যে ইনসিডেন্টগুলো এখানে দেখানো হয়েছে, যেগুলো বিল্ড আপ করতে করতে গেছেন ডিরেক্টর, সেগুলোর মধ্যে আপনিও ইনভেস্টেড থাকুন এবং আপনিও মনে করুন যে আপনিও ওই এনভায়রনমেন্টের পার্ট। সে কারণেই কিন্তু একটু টাইম নিয়ে নিয়ে কিন্তু জিনিসটাকে দেখানো হয়েছে। এতে একটু স্লো পেসড হয়তো হয়ে গেছে, কিন্তু বোরিং কখনোই সেটা হয়ে যায় না। তো এখানে ক্যারেক্টার রাইটিং যেমন এখানে ওয়ার্ক করে, সেটা হচ্ছে এখানকার কমেডি। এখানে বলুন একজন ভিলেনকে ধরার জন্যে সিমলা ওই জায়গাতে যায়, সেখানে সুখবীরের যে একটি খুব পপুলার গান আছে, তারে গিন গিন ইয়াদ মে তেরি मैं तो জাগা রাতানু, যে গানটি রয়েছে সেই গানটাকে ইউজ করে একটা যেভাবে একটা চেস সিকোয়েন্স ডিজাইন করেছেন, সেটা মানে দুর্দান্ত, মানে যেটা আপনাকে মজাও দিতে পারে এবং তার সাথে আপনাকে হাসাতেও পারে। তারপর এখানে আরেকটা জিনিস ভীষণভাবে এক্সপ্লোর করেছে, সেটা হচ্ছে যে ধর্ম পরিবর্তন। পাঞ্জাবে কিন্তু এই যে রিলিজিয়ান চেঞ্জের এই ড্রাইভটা কিন্তু ভীষণভাবে
প্রকট। তো সেই জিনিসটাকে মানে কমেডির আকারে যেভাবে দেখিয়েছে, যেমন দেখায় না যে কিছু মিম টিম হয়, যশোদি বাল্লে বাল্লে এই টাইপের কিছু গান ভীষণভাবে সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করে, বা একজন হাঁটতে পারে না, একজন গুরু এসে তার মাথায় হাত দিল, সে হট করে হাঁটা শুরু করে দিল। একজন খুব অসুস্থ সেই খ্রিস্টান ধর্মগুরু তার কানে কিছু মন্ত্র দিয়ে দিল, সে একদম সুস্থ হয়ে গেল। এই জিনিসগুলোকে কিন্তু উনি কমেডির মাধ্যমে ভীষণভাবে দেখিয়েছেন, যেটা কিন্তু ফ্যাক্ট। নর্মালি হয় যে বলিউড পাঞ্জাবকে একটা কালারফুল ভাইব্রেন্ট স্টেট হিসেবে অলওয়েজ ডিসপ্লে করে আছে, যেখানকার অধিবাসীরা ভীষণ কুল, মানে কি বলবো, কালারফুল হ্যাপি গো লাকি টাইপের মানুষ, খুব স্টিরিওটাইপিক পোর্ট্রেয়াল আমরা দেখে থাকি পাঞ্জাব এবং পাঞ্জাবের যারা লোকদের, পাঞ্জাবিদের যেভাবে দেখানো হয়। কিন্তু পাঞ্জাব কিন্তু ইটসেলফ আ ভেরি ডার্ক প্লেস, এবং এই জিনিসটা কিন্তু আজ থেকে নয়, বহু বছর ধরে হয়ে আসছে। এই জিনিসটাকে সব থেকে আগে কিন্তু এক্সপ্লোর করেছিলেন গুলজার সাহেব, তার যে মাচিস ছবিটাতে যেভাবে তিনি পাঞ্জাবের ব্ল্যাক সাইডটা বলুন বা ডার্ক সাইডটাকে তিনি ফুটিয়ে তুলেছেন। সুদীপ শর্মা কিন্তু তারপরেই কিন্তু উনি আসেন। সুদীপ শর্মার আগের কাজ যেমন পাতাল লোকের সিজন 1-এর কিছুটা পোর্শন পাঞ্জাবকে দেখিয়েছে, এছাড়া কোহরা সিজন 1 বা উড়তা পাঞ্জাব, সেখানে ড্রাগস, হোমোসেক্সুয়ালিটি, যে নানা রকম যে ডার্ক সাইডগুলো আছে যেভাবে উনি এক্সপ্লোর করেছেন, সেটা মানে দুর্দান্ত। তারপরে আরেকটা জিনিস যেটা না বললেই নয়, যে আগে যে ল ছিল যে মেয়েরা তার বাবার কোনো সম্পত্তি পাবে না, কিন্তু এখন সেই লটা তো চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটা হয়তো খাতায় কলমে হয়েছে, কিন্তু ইন্টারনালি বা সোসাইটিতে যে এটা এখনও মেনে নিতে, স্পেশালি মেয়ে হয়ে আরেকটা মেয়ের যে এই যে লটা ইমপ্লিমেন্ট হবে তার উপরে, সেটা কিন্তু একটা মেয়ে হয়েও কিন্তু আরেকটা মেয়ে কিন্তু সহ্য করতে পারে না, এবং তার ফলে যে মানে কি বলবো কনফ্লিক্টটা তৈরি হচ্ছে, এখানেও কিন্তু সেটাকেও ডিরেক্টর কিন্তু অ্যাড্রেস করে গেছেন। তারপরে হচ্ছে জেনারেশন গ্যাপের একটা নমুনা, যে একটা জেনারেশন, এখনকার জেনারেশন তারা প্রচুর মাত্রায় রিলস দেখে, যেটা আগের সেটা সব জায়গারই লোকদের হয়ে থাকে, যে আগের জেনারেশন তারা রিলসে অতটা হ্যাবিচুয়েট ছিল না, কিন্তু এখনকার জেনারেশন যারা জেনজি বলুন বা যাই বলুন কেন, রিলসে ভীষণভাবে আসক্ত। এবং এই যে জেনারেশন গ্যাপের মধ্যে যে কনফ্লিক্ট, সেই জিনিসটা কিন্তু এখানে ডিরেক্টর অ্যাড্রেস করেছেন। তো সব মিলিয়ে এই কোহরা সিজন 2 একটি অসাধারণ সিজন হয়েছে। এখানে সত্যি কথা বলতে আমার কোনো কিছুই খারাপ লাগেনি। সিরিজটা যদিও একটু বড়, 6টা এপিসোড আছে, পার এপিসোডের ডিউরেশন অ্যারাউন্ড 40 to 50 মিনিটস, বা ম্যাক্সিমাম একটা দুটো সিজন এপিসোড আছে যেটা 1 ঘন্টার হয়তো। তো মোটামুটি 4.5 ঘন্টার টোটাল ডিউরেশন। তো হাতে একটু টাইম নিয়ে দেখতে হবে। তো যারা এটা দেখেছেন তারা জানাবেন তাদের কেমন লেগেছে। আমি তো বলবো এটা একটা মাস্ট ওয়াচ সিরিজ। কোহরা সিজন 1 যারা দেখেননি, আমি তাদেরকেও রেকমেন্ড করবো যে আপনারা এই কোহরা সিজন 1টাও দেখুন। হ্যাঁ, তার মানে এটা নয় যে কোহরা সিজন 2 দেখতে গেলে কোহরা সিজন 1কে দেখতে হবে, এটা তার কন্টিনিউশন নয়। কিন্তু মানে আমি যদি আমার রেকমেন্ডেশন চান, তো আমি বলবো কোহরা সিজন 1টাও দেখুন এবং কোহরা সিজন 2টাও দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। যারা একটু স্লো পেস্ট ডার্ক থ্রিলার জনার কন্টেন্ট দেখতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এটা ওয়ার্ক করতে চলেছে। তো আমার ভিডিও আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন।